ওয়েলকাম এভরিওয়ান। তো এর আগের ক্লাসে আমরা পলিটি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স 2023 এর WBCS মেন্স 2023 এর কোশ্চেন্স কিন্তু আমরা দেখছিলাম। পেপার 5 এর পলিটি কোশ্চেন্স আমরা 30 অব্দি 1 থেকে 30 অব্দি কিন্তু করেছি। আর এখানে কিছু কোশ্চেন্সও ছিল, সেই কোশ্চেন্স গুলো বলেছিলাম যে আজকে অ্যান্সার করব। যে এমার্জেন্সি প্রভিশন সব থেকে বেশি কোথায় লাগু হয়েছিল, কোন স্টেটে, সেটা হচ্ছে মণিপুর। যে মণিপুরে কতবার? 11 বার কিন্তু অলরেডি হয়ে গেছে। নেক্সট আছে ইউপিতে 10 বার। এটা প্রেসিডেন্ট রুল নিয়ে কথা হচ্ছে, প্রেসিডেন্ট রুল বা স্টেট এমার্জেন্সি। এরপরে কিন্তু পাঞ্জাব 9। আর দুটো স্টেট আছে, সেই দুটো স্টেট কি? সেই দুটো স্টেট হচ্ছে এক, যেখানে প্রেসিডেন্ট রুল কিন্তু এখনো লাগু হয়নি। প্রেসিডেন্ট রুল একদম লাগু হয়নি কোথায়? একটা হচ্ছে ছত্তিশগড় আর একটা তেলেঙ্গানা। যেহেতু তেলেঙ্গানা এই রিসেন্ট 2014-তে স্টাবলিশ হয়েছিল। আর আর যদি আমরা দেখি যে 2014 এসআর বোমাই কেস যখন হয়, তো এসআর বোমাই কেসের পর কিন্তু প্রেসিডেন্ট রুল অর্থাৎ স্টেট এমার্জেন্সি কোনো স্টেটে লাগু করা একটু জটিল হয়ে গেছে, কারণ কমপ্লেক্সিটি অবভিয়াসলি রয়েছে আর বিভিন্ন প্রসেস আর রিভিউয়ের মধ্যে দিয়ে যেতে হয়। বিকজ বিফোর দ্যাট আমরা কি দেখেছি যে আমাদের ইন্ডিয়াতে প্রেসিডেন্ট রুলের কিন্তু একটা ব্যাড ইম্প্যাক্ট ছিল, অর্থাৎ যে কোনো স্টেটে প্রেসিডেন্ট রুল কিন্তু লেগে যেত সহজেই। আর এর ফলে কিন্তু যে স্টেটের অ্যাডমিনিস্ট্রেশন যে সিস্টেম ছিল সেটা পুরোটা কোলাপস করে যেত। তো এইটা যখন কেস এসআর বোমাই কেস আসলো সুপ্রিম কোর্টে, তখন কিছু গাইডলাইন্স দেওয়া হয়, আর সেখান থেকে কিন্তু আমরা এমার্জেন্সির ইম্প্যাক্টটা দেখি ধীরে ধীরে কমতে থাকে। তো এই হলো গতকালের দুটো কোশ্চেন্সের অ্যান্সার। তো চলো আমরা শুরু করি আমাদের পরের কোশ্চেন্সগুলো। প্রথমে আমরা স্টার্ট করব 31 দিয়ে। 31-এ দেখো কি বলেছে, যে কোন আর্টিকেলটি ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে স্পেশাল প্রভিশনস রিগার্ড টু মহারাষ্ট্র ডিনোট করছে। কোন আর্টিকেল? আর্টিকেল 371। যে এখানে দেখো স্পেশাল প্রভিশন রিলেটেড টু সাম স্টেট, সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। তো এখানে আমরা বিভিন্ন স্টেট দেখব, যেসব স্টেটগুলো কিন্তু স্পেশাল প্রভিশন সেসব স্টেটের রয়েছে। সেই স্টেটগুলো কি কি, তো সেটার একটা নিউমনিক আছে মনে রাখার জন্য। তো দেখো 371-এর দুটো স্টেট আছে, একটা মহারাষ্ট্র আর একটা গুজরাট। বাকি কিছু স্টেট আছে যাদের কিন্তু স্পেশাল প্রভিশন রয়েছে, ইন্ডিয়ান কনস্টিটিউশনে উল্লেখ করা আছে। তো তার একটা নিউমনিক্স আছে, সেটা হচ্ছে নাম আসমা জিকে। ওকে, তো এই ফ্রেজটা তুমি মনে করে যদি এটা মনে রাখতে পারো, তাহলে তোমার সবগুলো কোন কোন আর্টিকেল আছে সেটা কিন্তু বলে দিতে পারবে। তো 371 এটা মনে রাখবে যে মহারাষ্ট্র আর গুজরাট হয়ে গেল। তারপরে 371A, 371B, 371C, D, E, F, G, H, I, তারপর যে। এবার দেখো এন। এন হচ্ছে কি? নাগাল্যান্ড। ওকে, শর্টে আমি লিখে দিচ্ছি। এ হচ্ছে কি? আসাম। এম দিয়ে কি? এম দিয়ে হচ্ছে মণিপুর। এই এ দেখছো, এই এটা দিয়ে হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ওকে, আর এসটা আছে অন্ধ্রপ্রদেশের সাথে একটা স্টেট কিন্তু সবসময় আছে, যেটা এর আগে ক্লাসেও আমি ডিসকাস করেছি, সেটা হচ্ছে তেলেঙ্গানা। তো এই এসটাকে জাস্ট মনে রাখবে, তেলেঙ্গানা। অন্ধ্রের সাথে কিন্তু টি অর্থাৎ তেলেঙ্গানা আসে, তো এটাকে জাস্ট নামের ম্যাচিং এর জন্য জাস্ট এস দিয়ে রাখা হয়েছে, দ্যাটস ইট। আর এই এস হচ্ছে সিকিম। তারপরে দেখো এম। এই এম কি? এম দিয়ে হচ্ছে মিজোরাম। আর এই এটা হচ্ছে অরুণাচল প্রদেশ, যেটা নর্থ ইস্টের। এখানে জি দেখছো, জি ফর গোয়া আর কে ফর কর্ণাটকা। এই যতগুলো আর্টিকেলস আছে 371 এ বি সি জে পর্যন্ত, সবগুলো কিন্তু এই নিউমোনিক্স এর মাধ্যমে তুমি মনে রাখতে পারো। ওকে, সো আই জাস্ট বর্ডার দিস। এরপরে দ্বিতীয় কোশ্চেন দেখা যাক। 2 নম্বর কোশ্চেন দেখো 32। এখানে কি বলেছে,
দ্য ফলোয়িং অ্যামেন্ডমেন্ট, নিচের কোন অ্যামেন্ডমেন্টটা কনস্টিটিউশনস অফ ইন্ডিয়ার সাথে রেফার করছে, যে মিনি কনস্টিটিউশনস কোন অ্যামেন্ডমেন্টটা নিচের? তো আমরা এর গতকালের ক্লাসে কিন্তু অলরেডি ডিসকাস করেছিলাম যে 42nd অ্যামেন্ডমেন্ট কি, সেটা হচ্ছে মিনি কনস্টিটিউশনস। অ্যাপার্ট ফ্রম ইট যদি আমরা 38 দেখি, তো 38 কি, 38 হচ্ছে যে প্রেসিডেন্ট রুল আছে, সেই প্রেসিডেন্ট রুলকে চ্যালেঞ্জ করা যাবে না কোথায়, কোর্টে, ক্যানট চ্যালেঞ্জ ইন কোর্ট। আর এটা কিন্তু 44th অ্যামেন্ডমেন্ট যখন আসলো, তারপরে এগুলো যত এমার্জেন্সির সময় যেসব উল্টো পাল্টা বা এমার্জেন্সির আশেপাশে যখন টাইমিং ছিল, সেই টাইমে কিন্তু অনেক বিল নিয়ে আসা হয়েছিল, যাতে যেখানে আমরা দেখছিলাম যে পার্লামেন্টের প্রচুর পাওয়ার বিভিন্ন বিলের মাধ্যমে কিন্তু করা হয়েছিল, তো সেগুলোকে 44th অ্যামেন্ডমেন্টে কিন্তু ডিস্ট্রয় করা হয়। তো ওয়ান অফ দেম ইজ দিস, যে প্রেসিডেন্ট রুলকে চ্যালেঞ্জই করা যাবে না কোর্টে। ওকে, সো 35 যদি দেখি, 35 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট কি, এই অ্যামেন্ডমেন্টটা সিকিম যে স্টেট, সেটার বেসিক্যালি বলতে পারো বাউন্ডারি ডিসাইড হয়, আর এখানে সিকিমকে অ্যাসোসিয়েট স্টেট হিসেবে কিন্তু রিকগনাইজ দেওয়া হয়েছিল। আর এরপরেই 36th অ্যামেন্ডমেন্টে সিকিম কিন্তু ফুল ফ্লেজ স্টেট ইন্ডিয়ার হয়ে যায়, তো ফুল ফ্লেজ স্টেট কিন্তু গণ্য করা হয় 36th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, আর সিকিম তখন 22তম স্টেটে কিন্তু পরিণত হয়েছিল। এই কোশ্চেনটাও কিন্তু আসে, আমরা যখন আরো এগোবো কোশ্চেন করতে করতে তখন কিন্তু দেখতে পাবো। এবার 40 দেখো, 40 কি বলেছে, 40 মেরিটাইম যেসব বর্ডার আছে সেগুলো ডিসাইড করার জন্য কোন আর্টিকেল, 40 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট। আর এর সাথেও ল্যান্ড রিফর্মের একটা অ্যাসপেক্ট ছিল, যে ল্যান্ড রিফর্মকে আরো এক্সটেন্ড করা হয়েছিল, অর্থাৎ 9th শিডিউলকে এক্সটেন্ড করা হয়েছিল এই 40th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট দিয়ে। এরপরে আমরা 33 নম্বরে দেখি কি বলেছে। তো কোশ্চেনটা দেখো 33-এ কি বলছে। এখানে যদি দেখি কোশ্চেন বলেছে যে হু অ্যামং দ্য ফলোইং গেভ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। নিচের যে স্টেটমেন্টটা দেওয়া আছে, এই স্টেটমেন্টটা কে বলেছিল, যে ইন্ডিয়ান কনস্টিটিউশন স্ট্রাইকস আ গুড ব্যালেন্স বিটুইন এক্সট্রিম রিজিডিটি অ্যান্ড টু মাচ ফ্লেক্সিবিলিটি। অর্থাৎ রিজিডিটিও কিন্তু রয়েছে প্রচুর, আর ফ্লেক্সিবিলিটিও তার সাথে আছে। আর এটা বলেছিল হচ্ছে কেসি হোরে। এটা যদি তুমি জানো তাহলে এটা অ্যাটেম্প করবে। এগুলো কোশ্চেন্স এর মধ্যে পড়ে, ইউ ক্যান স্কিপ দিস কোশ্চেন্স, আদারওয়াইজ কিন্তু নেগেটিভ মার্কস হতে পারে। যেখানে তুমি কিছুই জানো না সেটা কিন্তু একদম স্কিপ করলে বেটার হয়। তো কেসি হোরে কোয়াসি ফেডারেল এই কনসেপ্টটা কিন্তু দিয়েছিল। এটা কিন্তু তুমি বেসিক চ্যাপ্টার গুলো দেখলে পেয়ে যাবে কোশ্চেনটা। এরপরে নেক্সট 34th যদি আমরা দেখি, বলেছে দেখো এই নিচের কোন স্টেটমেন্টটা কারেক্ট নয়, অর্থাৎ নট কারেক্ট, সেটাও কিন্তু দেখতে হবে যে কোনটা কারেক্ট জিজ্ঞেস করছে কোনটা ভুল জিজ্ঞেস করছে। অর্থাৎ তাড়াহুড়ো করে কিন্তু কোশ্চেন করলে হবে না, কোশ্চেনে একটু যত্ন সহকারে দেখতে হবে যে অ্যাকচুয়ালি কোশ্চেনটা কি চেয়েছে। এটা যদি তাড়াহুড়ো করে আমি প্রথম অপশন পড়লাম যে হ্যাঁ এই অপশনটাই তো ঠিক আছে, এটা করে যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু ভুল হবে। তাহলে কোশ্চেনটা ভালোভাবে কিন্তু পড়া উচিত। তো দেখো এখানে নট কারেক্ট জিজ্ঞেস করেছে। যদি দেখি তো প্রেসিডেন্ট ফার্স্ট অপশনে কি বলেছে, প্রেসিডেন্ট হেড অফ মিলিটারি ফোর্সেস ইন ইন্ডিয়া, হ্যাঁ কিন্তু ঠিক আছে। নেক্সট দেখো প্রেসিডেন্ট ক্যান অ্যাপয়েন্ট কমিশন টু ইনভেস্টিগেট ইনটু দ্য কন্ডিশনস অফ এসসি/এসটি, কমিশন গঠন করতে পারে, অ্যাপয়েন্টও করতে পারে তার জন্য। প্রেসিডেন্ট ক্যান ডিক্লেয়ার এনি এরিয়া অ্যাজ এ শিডিউল এরিয়া, ইয়েস ইট ক্যান অলসো। প্রেসিডেন্ট চুজ স্পিকার অফ দ্য লোকসভা, না স্পিকার কিন্তু চুজ করে না প্রেসিডেন্ট কি অ্যাপয়েন্ট করে, প্রোটেম স্পিকার এই অ্যাপয়েন্ট করে।
প্রেসিডেন্ট প্রোটেম স্পিকার অ্যাপয়েন্ট করে। আর এই প্রোটেম স্পিকারের কাজ কি, যে নতুন কোনো ধরো লোকসভা বা বিধানসভায় কোনো যদি নতুন কাউন্সিল অফ মিনিস্টার যারা আছে তাদের মিনিস্ট্রি, তাদের বেসিক্যালি ওথ পড়ানোর কাজটা এই প্রোটেম স্পিকার করে। আর তারপর এই কাউন্সিল অফ মিনিস্টার যারা গঠন হলো যেখানে, তারা তারপর এরা কি করবে, এরা চুজ করবে যে স্পিকার কে হবে। ওকে, সো এই গেল 35-এর ডিসকাশনস। এবার এবার আমরা 35 নম্বর কোশ্চেনটা দেখি। বলেছে দেখো, কনস্টিটিউশনাল প্রভিশনস রেলিভেন্ট ফর সলভিং কোশ্চেন্স অফ রিপুগ্যান্সি বিটুইন সেন্ট্রাল ল অ্যান্ড স্টেট ল। অর্থাৎ কোশ্চেনটা কি বলতে চেয়েছে, যে ধরো সেন্ট্রাল ল আর স্টেট ল এর মধ্যে একটা টাসেল শুরু হয়ে গেল, তো সেই সময় অর্থাৎ সেই কোশ্চেন সলভ করার জন্য কনস্টিটিউশনে কোন আর্টিকেল দেওয়া রয়েছে বা রেলেভেন্ট আর্টিকেল কোনটা, সেটা এখানে রেলেভেন্ট আর্টিকেল যদি দেখি তাহলে সেই রেলেভেন্ট আর্টিকেলটি আর্টিকেল কি ক্যান্ডিডেট 254 না 156, এটা হচ্ছে 254। কিন্তু 254-এ এখানে বলা হয়েছে ধরো সেন্ট্রাল ল স্টেট ল এর মধ্যে যদি কোনো টাসেল হয় তাহলে কি হবে, সেন্ট্রাল ল কিন্তু বা ইউনিয়ন ল যেটা আছে সেটা এ প্রাধান্য বেশি দেওয়া হবে, এটা 254(1)-এ বলেছিল। আর 254(2)-তে কি বলেছিল, যে কোনো স্টেট ল আছে সেই লটা প্রিভেল করবে কখন, বা সেই লটাকে প্রাধান্য কখন দেওয়া হবে, যদি এই লটা প্রেসিডেন্ট করে অ্যাসেন্ট দেয়। অর্থাৎ প্রেসিডেন্টের পারমিশন একটা দরকার, যে হ্যাঁ স্টেট লটা ঠিক আছে, তারপর স্টেট ল কিন্তু তারা বানিয়ে দিয়েছে। এরপর যদি সেন্ট্রাল ল আসে তাহলে স্টেট লটাকে কিন্তু তারা প্রাধান্য দেবে, সেই স্টেট গভর্নমেন্টের সেন্ট্রাল লটা কিন্তু দেবে না। ওকে, আর কন্ডিশন এটা ফুলফিল করতে হবে যে প্রেসিডেন্ট অ্যাসেন্ট বা পারমিশন কিন্তু রয়েছে যখন স্টেট বিলটা যখন পেশ করা হয়েছিল। এছাড়া যদি আমরা অন্যান্য আর্টিকেলগুলো যদি দেখি, আর্টিকেল 156, এই আর্টিকেল 156 কি, আর্টিকেল 156 হচ্ছে গভর্নর আছে, সেই গভর্নরের টার্ম অফ অফিস, সেইটা কিন্তু 156 দিয়ে বলা রয়েছে। তারপর আর্টিকেল 300, আর্টিকেল 300 কি, আর্টিকেল 300 হচ্ছে তোমার যে ধরো কোনো গভর্নমেন্ট কোনো অ্যাক্ট বা কোনো ফাংশন বা কোনো ফাংশন যদি রংলি বা কিছু ভুল করে, ওকে, কোনো ল নিয়ে চলে আসলো যেটা কিন্তু আনকনস্টিটিউশনাল, তখন অ্যাজ এ ফান্ডামেন্ট যে কেউ অ্যাজ এ পাবলিক অর সিটিজেন্স আমরা কি করতে পারবো, আমরা গভর্নমেন্টকে কোর্টে অর্থাৎ কোর্ট অর্ডার ইস্যু করতে পারবো। সো উই ক্যান অলসো issued court order against government of India or any state government. So whenever there is any kind of wrongdoing by the or absolute power done by government. Okay, তো এই পাওয়ার কিন্তু আর্টিকেল 300-এ দেওয়া আছে। আরেকটা দেখো এখানে কি বলেছে, এন্ট্রি লিস্ট 42 লিস্ট 3, লিস্ট 3-তে 42 নাম্বার যেটা রয়েছে সেটা কি, সেটা হচ্ছে অ্যাকুইজিশনস অফ প্রপার্টি রিলেটেড, যেটা লিস্ট 3-তে আছে। তো ওইটা দরকার নেই অতটা, এই কয়েকটা আর্টিকেল দেখে নিলে এইটুকুটাই জাস্ট ইম্পর্টেন্ট। যদি জিজ্ঞেস করে এর থেকে তাহলে তোমরা অবশ্যই অ্যান্সার দিতে পারবে বা এলিমিনেশন করতে পারবে, এটা জাস্ট সাবকনসিয়াস মাইন্ডে মনে রাখতে লাগলে ভালো। দ্যাটস ইট। চলো নেক্সট। এবার এটা যদি দেখি 36-এ দেখো কোশ্চেনটা কি বলেছে, বলেছে যে নিচের কোন শিডিউল, যেটা কনস্টিটিউশন অফ ইন্ডিয়াতে প্রেসক্রাইব করা আছে যে ওথ আর অ্যাফার্মেশনস নিয়েছে,
গতকালই আমি বলেছি টিয়ার্স অফ পোল পিএম, যেটাতে আমি কি পুরো শিডিউলটাকে মনে রাখতে পারি। তো এখানে দেখো ওথ অ্যাফার্মেশনস বলেছে, তাহলে এটা শিডিউল নাম্বার 1। টি ফর কি টেরিটরি, 2 এমুলেন্স স্যালারি রিলেটেড আছে, আর 3 ওথ অ্যাফার্মেশনস হচ্ছে শিডিউল 3 দিয়ে। ঠিক আছে, তো শিডিউল 3। তো এইভাবে আরও আর দিয়ে রয়েছে, আর দিয়ে আছে কি, আর দিয়ে আছে রাজ্যসভা এস দি শিডিউল এরিয়া যেটা আছে সেটা, রাজ্যসভা সিট ও দিয়ে কি, ওকে। তো এরকম আরও আছে, ও দিয়ে আমরা এর আগের দিনই করলাম কি আছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এটা ল্যান্ড রিফর্ম রিলেটেড। ডি ফর ডিফেকশনস, পি ফর পঞ্চায়েত, আর এটা কি মিউনিসিপ্যালিটি। আর এখানে ও ফর কি আদার এরিয়া, শিডিউল এরিয়া প্লাস আদার এরিয়া। আর এফ ফর ফেডারেল লিস্ট মানে লিস্ট বেসিক্যালি এখানে রয়েছে। এই করে কিন্তু সবগুলো শিডিউল তুমি মনে রাখতে পারো টিয়ার্স অফ পোল পিএম একটা নিউমেরিক্সের মাধ্যমে। ওকে, তো নেক্সট আমরা দেখে নেব পরের কোশ্চেনটা কি দিয়েছে। 37। তো 37-এ যদি দেখি বলেছে দেখো, who become empowered to make laws when president rule is imposed in a state। তো প্রেসিডেন্ট রুল যদি কোনো স্টেটে ইম্পোজড হয় তাহলে ল মেকিং যে পাওয়ার সেই স্টেটে সেটা কার হাতে দেওয়া থাকে, সেটা আমরা জানি পার্লামেন্টের হাতে থাকে। যে পার্লামেন্ট সেখানে ল বানাতে কিন্তু পারবে। অ্যাপার্ট ফ্রম ইট যদি আমি প্রেসিডেন্ট রুলে যাই, তো প্রেসিডেন্ট রুল রিলেটেড আর্টিকেল কোনটা, আর্টিকেল 356, তাই তো। আর কনস্টিটিউশনে কিন্তু প্রেসিডেন্ট রুল বলে উল্লেখ নেই, ওকে, এটা মাথায় রাখবে। আর আর্টিকেল 356-এ অর্থাৎ প্রেসিডেন্ট রুল যদি আমি বলি, সেখানে যে কাউন্সিল অফ মিনিস্টার আছে তাদের কি ডিসমিস করা হয়? হ্যাঁ, ডিসমিস করা হয়। দ্বিতীয়, যদি স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি যেটা আছে সেটাকে কি ডিসলভ করা যেতে পারে? না, সাসপেন্ড করা যেতে পারে। তো এখানে কিন্তু দুটো পসিবিলিটি আছে, ডিসলভও করতে পারে বা সাসপেন্ড করতে পারবে। যখন প্রেসিডেন্ট রুল অ্যাপ্লাই হবে তখন কি করবে, তখন 2 মাস টাইম দেওয়া হয়, 2 মান্থে। তার মধ্যে কিন্তু প্রেসিডেন্ট রুল এর বিল বা নোটিফিকেশন পাবলিশ করা হয়, আর দুটো হাউসে পাস করতে হবে কিভাবে, সিম্পল মেজরিটি দিয়ে। ওকে, সো এগুলো ফিউ ফ্যাক্টস অ্যাবাউট প্রেসিডেন্ট রুল। নেক্সট আমরা যদি দেখি আর্টিকেল বলছি, যদি আমরা দেখি 38-এ কোশ্চেন দেখো কি বলেছে, মেম্বার্স অফ ইলেকশনস কমিশনস ইন দ্য সেন্টার আর অ্যাপয়েন্টেড বাই, অর্থাৎ যে ইলেকশন কমিশনের মেম্বার যারা আছে তারা অ্যাপয়েন্টেড হয় কাদের দ্বারা, অবভিয়াসলি প্রেসিডেন্টের দ্বারা। তাহলে কনস্টিটিউশন বডি থেকে কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন দেখতে পাচ্ছ তোমরা, প্রত্যেক বছর কিন্তু জিজ্ঞেস করে। ওকে, বা এক্সিকিউটিভ পোর্শনসও যদি পড়ো প্রেসিডেন্ট পার্সপেক্টিভে, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে। অর্থাৎ প্রেসিডেন্টের ফাংশন, প্রেসিডেন্টের অ্যাপয়েন্টমেন্ট, ইমপিচমেন্ট নিয়ে কিন্তু অলরেডি আমরা কোশ্চেন কিন্তু দেখে নিলাম। তাহলে কিন্তু প্রেসিডেন্ট চ্যাপ্টারটা বা এক্সিকিউটিভ চ্যাপ্টারটা কিন্তু ইম্পর্টেন্ট, সেটা আমরা অলরেডি স্ট্র্যাটেজি ক্লাসে, যেটা ফার্স্ট ইন্ট্রোডাক্টরি ক্লাস ছিল, সেখানে কিন্তু আমি ডিসকাস করেছি। এবার 39-এ চলে আসি। 39-এ দেখো কোশ্চেন কি বলেছে, 100th অ্যামেন্ডমেন্ট ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রোভাইডস। তো 100তম যে অ্যামেন্ডমেন্ট হয়েছিল, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, সেটা রিলেটেড টু হোয়াট, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ যে টেরিটরি আছে, তো তাদের সাথে কি করা হয়েছিল, কিছু এনক্লেভ কিন্তু এক্সচেঞ্জ করা হয়। তো এই সময়ে যদি আমরা দেখি তাহলে কি দেখতে পাবো, তাহলে আমরা দেখতে পারবো যে 11টার মতো এনক্লেভ যেগুলো আছে সেটা বাংলাদেশে, 111টার মতো এনক্লেভ বাংলাদেশকে দেওয়া হয়, আর 51টার মতো ইন্ডিয়া কিন্তু কিছু এনক্লেভস পায়। তো
এই হচ্ছে 100th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এরপরে যদি আমরা দেখি কি আছে 40 নাম্বার কোশ্চেন্স। 40 নাম্বারে কি বলেছে যে হুইচ অ্যামং দ্য ফলোইং ল্যাঙ্গুয়েজেস ওয়াজ ইনক্লুডেড ইন দ্য 8th শিডিউল বাই দিস 21st কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল দ্যাট ইজ কামস ইন দ্য ইয়ার, এই দেখো 1967 এ। তাহলে 21st এটা কি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। তো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে কিন্তু অলরেডি আমরা আগে কোশ্চেন্স না পেলেও অপশনে আমরা কিন্তু দেখেছিলাম 71st অ্যামেন্ডমেন্ট দিয়েছিল, তারপর 91st ছিল। তো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট উইথ রেসপেক্ট টু কি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। 21st, ওকে সরি 92nd। তো 21st অ্যামেন্ডমেন্ট বিল যদি দেখি তাহলে সেটা দিয়ে কি যুক্ত হয়েছিল, সিন্ধি। 40 নম্বর কোশ্চেন আমরা দেখলাম। তো এর পরের কোশ্চেন আমরা দেখি 41 কি জিজ্ঞেস করেছে যে প্রেসিডেন্ট নমিনেট করছে 12 জন মেম্বারকে রাজ্যসভায়, সেটা অ্যাকর্ডিং টু হোয়াট। তো কি হিসেবে প্রেসিডেন্ট নিযুক্ত করে, অবভিয়াসলি কিছু তো পার্সপেক্টিভ আছে, কিছু সাবজেক্ট আছে, সেগুলোর অ্যাকর্ডিংলি কিন্তু প্রেসিডেন্ট নমিনেট করে 12 জন মেম্বারকে রাজ্যসভাতে। সেগুলো কি, সেগুলো হচ্ছে সায়েন্স, আর্ট, লিটারেচার আর সোশ্যাল সার্ভিস। যদি এখানে গভর্নর পার্সপেক্টিভে বলা হয় তাহলে গভর্নর কিন্তু রিকমেন্ডেশনসও আছে। যখন আমরা কথা বলবো বিধানসভা নিয়ে, সেখানে একটা সাবজেক্ট কিন্তু অ্যাড হবে এটার সাথে, সেটা কি, সেটা হচ্ছে কোঅপারেটিভ মুভমেন্ট। ওকে, তো এটা মনে রাখবে যে কোথায় কোথায় ডিফারেন্সটা রয়েছে, যে গভর্নর প্রেসিডেন্টের মধ্যে কোন কোন পার্থক্য রয়েছে, সেটা যদি তুমি দেখো তাহলে কিন্তু পেয়ে যাবে। এবারে 42-এ দেখো কি বলেছে, কোন আর্টিকেলটি এনভাসিজ করছে যে there shall be a অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, অর্থাৎ অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া রিলেটেড কোন আর্টিকেল আছে, সেটা হচ্ছে আর্টিকেল 76। আর কেন 78কে আমরা অ্যান্সার করলাম, অলরেডি আমরা যদি প্রিভিয়াস কোশ্চেনে দেখি তাহলে তোমার অ্যান্সার কিন্তু কোশ্চেনের মধ্যেও রয়েছে। 78-এর এই 78 নাম্বারটা হবে না কেন, কারণ ওটা রিলেটেড টু প্রাইম মিনিস্টার, যে কিছু ইনফরমেশন প্রেসিডেন্টের সাথে শেয়ার করছে, সেইটা ছিল। তো অবভিয়াসলি 78 হলো না। ওকে, তো এইভাবে আমরা কি করব, এলিমিনেট করার চেষ্টা করব। তারপরে 113 অলরেডি ডিসকাস করেছি, কি এস্টিমেট রিলেটেড ছিল। তারপর 67 তো এটা প্রেসিডেন্টের কাছাকাছি, তো এটাও হবে না, তো অ্যাটর্নি জেনারেলই হবে। সো এইভাবে কিন্তু তুমি এলিমিনেট করে তুমি তোমার অ্যান্সারে কিন্তু সহজে চলে আসতে পারো। অর্থাৎ প্রিভিয়াস কোশ্চেন যদি আমি দেখি তাহলে কিন্তু এখান থেকে আমার অ্যান্সার বেরিয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন দেখি 43-এ দেখো কি বলেছে, হু ক্যান এক্সটেন্ড দ্য জুরিসডিকশনস অফ হাইকোর্টস। হাইকোর্টের জুরিসডিকশন নিয়েও আমি কিন্তু অলরেডি আগের ক্লাসে বলেছি, যখন অপশনগুলো অর্থাৎ মাল্টিপল অপশন ছিল সেখানে কিন্তু অলরেডি ডিসকাস করেছি। আর এই পাওয়ার কার কাছে আছে, আছে পার্লামেন্ট অফ ইন্ডিয়ার কাছে। কিন্তু সে কিন্তু জুরিসডিকশন ডিসাইড করে। এটা কোশ্চেন ছিল না এর আগে, যে কোন স্টেটে জুরিসডিকশনটা, আন্দামান নিকোবরের কোশ্চেনটা যেটা ছিল আমরা দেখেছিলাম, যে আন্দামান নিকোবরের জুরিসডিকশন কার আন্ডারে পড়ে, সেখানে দেখলাম যে কলকাতা হাইকোর্ট। তো এইভাবে কিন্তু আমরা কোশ্চেনগুলো করতে পারি। এরপরে 44-এর কোশ্চেনটা দেখো, 44-এ কি বলেছে, কোন অ্যামেন্ডমেন্ট যেটা শিফট করা হয়েছে সাবজেক্ট যেমন এডুকেশনটাকে স্টেট লিস্ট থেকে কনকারেন্ট লিস্টে নিয়ে আসা হয়, আর এটা 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এর মাধ্যমে কিন্তু এটা করা হয়। আর এখানে কি করেছিল, এখানে 5টা সাবজেক্ট ছিল যেটা কিনা স্টেট লিস্ট থেকে কনকারেন্ট লিস্টে নিয়ে আসে। সেই 5টা সাবজেক্ট কি মনে আছে? তো 5টা সাবজেক্ট তোমরা কমেন্ট করে জানাতে পারো যে কোন কোন 5টা সাবজেক্ট আছে যেখানে কি স্টেট লিস্ট থেকে কনকারেন্ট লিস্ট করা হয়েছিল 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দিয়ে। এটা কত সাল? 1976। এটা টিক্স অলরেডি আমি কিন্তু ডিসকাস করেছি। তো লেটস কাম টু দ্য নেক্সট কোশ্চেন 45। তো 45-এ দেখো কি বলেছে, ইন ইন্ডিয়া দ্য কনসেপ্ট অফ সিঙ্গেল সিটিজেনশিপ ইজ অ্যাডপ্টেড ফ্রম হুইচ কনস্টিটিউশনস। এটা আমরা ব্রিটিশ কনস্টিটিউশন থেকে কিন্তু করেছিলাম। আমেরিকাতে না কেন? কারণ আমেরিকাতে কি ডুয়াল সিটিজেনশিপস এর কনসেপ্টটা আছে। সুইস থেকে
না, সুইস থেকে সেরকম কিছু করিনি, ফ্রেঞ্চ থেকে তো লিবার্টি, ইকুয়ালিটি, ফ্রেটার্নিটি এসব কনসেপ্টগুলো। দ্যাট ইজ হাউ উই ক্যান কনক্লুড অর অ্যান্সার দি কোশ্চেন্স। ওকে, এবার দেখো 46টা। 46-এ কি বলেছে যে নিচের কোন আর্টিকেল এম্পাওয়ার করা হয়েছে প্রেসিডেন্টকে, তো প্রেসিডেন্টকে পাওয়ার দিয়েছে যে অ্যাপয়েন্ট করবে কমিশনে, ইনভেস্টিগেট করবে ব্যাকওয়ার্ড ক্লাসের কন্ডিশন নিয়ে, ওকে, আর সাজেস্ট করবে কিছু মেজার্স। তো সেটা কোন আর্টিকেল? সেটা 340 কিন্তু আর্টিকেলস। ওকে, এবার 342 কি? 342 হচ্ছে এসটি, একটা ট্রাইব যে আইডেন্টিফিকেশনস, সেই কাজটা 342-এ কে করে? প্রেসিডেন্ট। ওকে, নেক্সট দেখো 344। 344 কি? 344 হচ্ছে তোমার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে, সেই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ যে কমিটি সেটা সেট আপ করানোর কথা 344-এ কিন্তু বলা হয়েছে। আর এখানে 339 কি আছে যে শিডিউল এরিয়া আছে এবং ওয়েলফেয়ার এখানকার আর এসটি কমিউনিটিদের, সেটা কিন্তু এই 339 নাম্বার আর্টিকেলে পেয়ে যাবো। ওকে, 47। তো 47-এ দেখো যে কনস্টিটিউশনের মতে কি বলেছে যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ আ স্টেট কনসিস্ট নট মোর দ্যান 500, নট লেস দ্যান 60 মেম্বার। তাহলে 60 থেকে কত হয়? 500, তাই তো? এটা মেম্বার হয়ে থাকে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে। বাট হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেট হ্যাভ লেস দেন 60? তাহলে দেখো 32টা কোথায় আছে? 32টা মেম্বার কোথায় আছে? 32টা মেম্বার সিকিমে আছে। গোয়াতে যদি দেখি, গোয়াতে কতটা আছে? 40টা। পুডুচেরিতে আছে 30টার মতো, আর দিল্লিতে 70 আছে। ওকে, আর 70-র মধ্যে 7জন কি কাউন্সিল অফ মিনিস্টার হয়, অর্থাৎ মিনিস্টার পদ পায় 7টা। নেক্সট যদি দেখি 48, 48-এ কি বলেছে? 48-এ বলেছে ফর দ্য মেম্বার্স of parliament or MP, basically MP in India, who determines the salaries and allowances from time to time, অর্থাৎ স্যালারি আর অ্যালাউন্সেস এমপিদের এটা কে ডিটারমাইন করে? অবভিয়াসলি এটা পার্লামেন্ট করবে বাই ল। দ্যাটস ইট। 49। এবার 49 কোশ্চেন্স তো দেখো, বলেছে কতবার প্রেসিডেন্ট কি করতে পারে? রি ইলেকশনস করতে পারে তার পোস্টের জন্য, অর্থাৎ একটা পোস্ট, অর্থাৎ প্রেসিডেন্ট পোস্টের জন্য কয়বার ইলেকশনে লড়তে পারবে। তো সেরকম বাধ্যকতা কিন্তু কনস্টিটিউশনে দেওয়া নেই, তো এনি নাম্বার অফ টাইমস করতে পারে 50। এবার 50-এ দেখো, 50-এ কি বলেছে? 10th শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন টক্স অ্যাবাউট, 10 নম্বর শিডিউল কি আছে? তো আমরা তো জানি টিএস অফ ওল্ড পিএম, তো এটা পড়ে নেব। এটা হচ্ছে 11, এটা কি? এটা 10। তাহলে 10 কি? 10 হচ্ছে ডিফেকশন বললাম, তাহলে 10 হচ্ছে অ্যান্টি ডিফেকশনস অ্যাক্ট। তাহলে 51-এর কোশ্চেনটা দেখে নিই। 51-এ দেখো কি বলেছে? 51-এ বলেছে যে ইউনিয়ন টেরিটরি ইজ অ্যাডমিনিস্ট্রেড বাই হোম। তো ইউনিয়ন টেরিটরি কে অ্যাডমিনিস্ট্রেট করে, অর্থাৎ দেখাশোনা কে করছে? প্রেসিডেন্ট করবে না গভর্নর করবে? না, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া থ্রু অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপয়েন্টেড বাই হিম কল্ড লিউটেন্যান্ট জেনারেল। অর্থাৎ দেখো এরকম অপশন যদি দেখো যেটা কমপ্লেক্স, একটু টেকনিক্যাল টার্ম ইউজ করেছে, যেমন এখানে দেখো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া থ্রু অ্যান অ্যাডমিনিস্ট্রেটর অ্যাপয়েন্টেড বাই হিম কল্ড লিউটেন্যান্ট গভর্নর, তো এখানে কিন্তু বহুত টেকনিক্যাল টার্ম ইউজ করা হয়েছে। তো সেরকম যদি টার্ম ইউজ করা হয় যেটা বুকিশ ল্যাঙ্গুয়েজ, তো অ্যান্সারটা সাধারণত সেটাই হয়, আর এটা তো নর্মাল। ওকে, সো এটা অড ওয়ান আউট করেও কিন্তু আমি অ্যান্সারটা পৌঁছে যেতে পারি। সো এগুলো কিছু ট্রিক্স আছে, তো সেগুলোতে যেখানে অ্যাপ্লাই করা যাবে সেগুলোতে অবভিয়াসলি আমরা অ্যাপ্লাই করব। নলেজ তো অবভিয়াসলি নলেজের ইউজ তো করতেই হবে, তার সাথে সাথে এই ছোটো মোটো যেগুলো গেস করা যায় সেগুলোতে আমরা গেস করে কিন্তু নাম্বারটা তুলে নেব। এবার দেখো 52nd, 52nd-এ কি বলেছে? এনসিটি অফ দিল্লি ওয়াজ কনস্টিটিউটেড বাই, অর্থাৎ ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি, এটা কি দিয়ে স্থাপিত করা হয়, কনস্টিটিউট করেছিল? অর্ডিন্যান্স দিয়ে কি? না, অর্ডিন্যান্স রিলেটেড কোনো কিছু ছিল না, এটা অর্ডিন্যান্স আছে, তো এই দুটো তো হবে না। 71st কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অলরেডি আমরা আগে পড়লাম যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রিলেটেড এটা, তাহলে কি বাঁচলো? 69। তাহলে দেখছো প্রিভিয়াস যেগুলো কোশ্চেন আছে সেটা কিন্তু তোমাকে হেল্প করছে যে কোশ্চেন্সের অ্যান্সার দিতে পরবর্তীগুলোতে।
তো এটা ইম্পর্টেন্ট। তো প্রিভিয়াস কিছু কোশ্চেনগুলো দেখে রাখবে, ভালো করে মাইন্ডে রাখবে যখন কোশ্চেন আনসার করবে, তাহলে সুবিধা হবে। এবার 53-তে যদি আমরা দেখি, তাহলে দেখো কি বলেছে, আর্টিকেল 227 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনস ডিল উইথ। তো আর্টিকেল 227 ইন্ডিয়ান কনস্টিটিউশন কি ডিল করে? এটা ডিল করে হাইকোর্টের পাওয়ার, জুডিশিয়াল রিভিউ, না স্পিকারের পাওয়ার, না ইলেকশনস অফ ভাইস প্রেসিডেন্ট। এটা বেসিক্যালি করে কি হাইকোর্টের পাওয়ার, যে হাইকোর্টের পাওয়ারটা কতটা এক্সটেন্ড পর্যন্ত থাকবে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেটের মধ্যেই থাকবে কি, না এটা আন্দামান নিকোবর পর্যন্তও যাবে। সো দ্যাট পাওয়ার অফ হাইকোর্টস অফ কলকাতা, বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গলের যেটা বলছি কলকাতা হাইকোর্ট, তার জুরিসডিকশন কোনটা হবে সেটা এই 227 আর্টিকেলে কিন্তু বলা আছে। এরপর দেখো 54 নম্বরে কি বলেছে, 54-এ যদি আমরা দেখি, at which of its sessions did the Congress officially accept socialistic pattern of society? এখানে দেখো চারটে অপশনস, একটা বোম্বে সেশনস আছে, আবাদি সেশনস, কলকাতা আর নাগপুর। দেখো প্রত্যেকটা কিন্তু সেশনস ইম্পর্টেন্ট, মানে ফেমাস সেশনস, তাই তো, বোম্বে সেশনস, কলকাতা সেশনস, নাগপুর সেশনস। কিন্তু আমরা আবাদি সেশনসটা অতটা দেখিনি, অতটা ইম্পর্টেন্টও আমরা কিন্তু পাইনি, বা এটা ছিল কিন্তু সেখানে কিন্তু আমরা এই সোশ্যালিস্টিক প্যাটার্ন অফ সোসাইটি রিলেটেড কোনো কিছু পড়িনি, অর্থাৎ এটা অড ওয়ান যতগুলো আছে তার মধ্যে। তাহলে এই অড ওয়ানটাই কিন্তু অ্যান্সার। তো এইভাবে দেখো তুমি সিম্পল ট্রিক্স ইউজ করে কিন্তু পেরে গেলে কোশ্চেনটা করতে, কারণ এগুলো কিন্তু ফেমাস, বম্বে, কলকাতা, নাগপুর। তো এখানে ফেমাসে যত কিছু হয়েছিল সেগুলো কিন্তু আমরা জানি, যে এই নাগপুর সেশনে কি হয়েছিল, কলকাতা সেশনে বা বোম্বে সেশনে, কিন্তু আবাদি সেশনে কিন্তু আমরা জানি না যে কি হয়েছিল অ্যাকচুয়ালি। সো এইভাবে আমরা অ্যান্সারে কিন্তু পৌঁছাতে পারবো। তো সিম্পল কিছু ট্রিক্স ইউজ করে আমরা পৌঁছে যেতে পারি অ্যান্সারে। 55-এ দেখো, এবার 55-এ বলেছে কি, in which case Supreme Court held that any constitutional amendment that takes away or abridge fundamental rights conferred by the Part 3 that is void। মানে কি বলতে চাইছে কোশ্চেনটায়, বলেছে যে সুপ্রিম কোর্টে কোনো একটা জাজমেন্ট দিয়েছিল যে যেখানে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট কি করবে, টেক্স ওয়ে করে নিতে পারে বা অ্যাব্রিজ করতে পারে, তো ফান্ডামেন্টাল রাইট আছে, সেটা কোনো একটা অ্যামেন্ডমেন্ট আছে যেটা কি করছে, ফান্ডামেন্টাল রাইটকে ছিনিয়ে নিচ্ছে, ঠিক আছে, আর সেটা কিন্তু ভয়েড হয়ে যাবে যদি ফান্ডামেন্টাল রাইট ছিনিয়ে নেয়। এটা কোন জাজমেন্টে হয়েছিল, এটা গতকালের ক্লাসে আমি খুব ভালোভাবে ডিসকাস করেছি, সেটা হচ্ছে কি গোলকনাথ কেস ভার্সেস স্টেট অফ পাঞ্জাব, যেটা 1967 সালে কিন্তু হয়েছিল। ওকে, এই কেস ইম্পর্টেন্ট কেস। আর এরপরে আমরা দেখলাম 24th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, যেটা দিয়ে কি করলো, পার্লামেন্ট রিঅ্যাসিওর করলো, অর্থাৎ ওভাররাইড করেছিল যে গোলকনাথের যে জাজমেন্ট আসছিল সেটাকে। তারপর ফাইনালি কেশবানন্দ ভারতী কেস আছে, কিন্তু ব্যালেন্স একটা করার চেষ্টা করবে বেসিক স্ট্রাকচার ডক্টরিনের মাধ্যমে, পিএইচডি। ওকে, এসআর বোমাই কেস অলরেডি ডিসকাস করলাম, কি নিয়ে, প্রেসিডেন্ট রুল নিয়ে। মিনার্ভা মিল কেস, এটা কি, মিনার্ভা মিলস কেস হচ্ছে তোমার যে ফান্ডামেন্টাল রাইট আর ডিপিএসপির মধ্যে যে টাসেল চলছিল, সেটা কিন্তু এই কেসে বলতে পারো একটা ইতি টেনেছিল। এছাড়াও এই জাজমেন্টে জুডিশিয়াল রিভিউ যেটা আছে, সেটা যে বেসিক স্ট্রাকচারের পার্ট, সেটা কিন্তু এখানে বলেছিল। ওকে, সো লেটস সি 56 কি বলেছে, ইন কেস প্রেসিডেন্ট ডাইজ, যদি প্রেসিডেন্ট মারা যায় ফাইল ইন অফিসে থাকাকালীন, তাহলে ভাইস প্রেসিডেন্ট কি করবে, প্রেসিডেন্ট হিসেবে অ্যাক্ট করতে পারে ফর ম্যাক্সিমাম পিরিয়ড অফ কত বছর বা কত মাস, সেটা কি 1 বছর, 3 মাস, 6 মাস, না 2 বছর, সেটা 6 মাস করতে পারে। তো এর আগের ক্লাসে আমি অলরেডি বলেছিলাম যে ডক্টর জাকির হোসেন, মনে পড়ছে? সো ডক্টর জাকির হোসেন যিনি প্রেসিডেন্ট ছিলেন, তিনি কি হয়েছিল, মারা গেছিলেন। মারা যাওয়ার পর 3 মাসের মতো, অ্যারাউন্ড 1969 or something that time, ভিভি গিরি তিনি টেম্পোরারি প্রেসিডেন্ট হিসেবে কিন্তু অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে কাজ করেছেন অ্যাপ্রক্স 3 মান্থের মতো। তারপরে রেজিগনেশন দিয়ে দেন, তখন তিনি প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হিসেবে
অর্থাৎ প্রেসিডেন্ট ইলেকশন লড়ার জন্য 3 মাস পর কিন্তু রেজিগনেশন দিয়ে দেয়। 57-এ দেখো 52nd কি বলেছে, যে ফ্রম হুইচ কান্ট্রি আইডিয়া কি কনকারেন্ট লিস্ট। এটা কিন্তু অলরেডি রিপিটেড কোশ্চেন্স এখানেই আছে, এটা অলরেডি অস্ট্রেলিয়া, এটা আমরা কিন্তু ডিসকাস করে নিয়েছি। আর আগের ভিডিওতে তুমি এর ডিসকাশনসে পুরো একটা নিউমোনিক্সও বলেছিলাম, সেটা কিন্তু পেয়ে যাবে এর আগের ভিডিওটা, তার জন্য কিন্তু তোমাদেরকে দেখতে হবে। ওকে, তো আগের ক্লাসটা তোমরা দেখে নাও, সব উত্তর পেয়ে যাবে। 58-এ দেখো 58-এ কি বলেছে, 58 বলেছে হুইচ আর্টিকেল ইজ ফর দ্য প্রোটেকশনস অফ ইন্টারেস্ট অফ মাইনরিটিস। মাইনরিটিসদের যে ইন্টারেস্ট আছে সেটাকে প্রোটেকশনস করার জন্য কোন আর্টিকেল আছে, এটা ফান্ডামেন্টাল রাইট রিলেটেড। আর সেটা কোন আর্টিকেলে আছে, আর্টিকেল 29। ওকে, সো অ্যাপার্ট ফ্রম ইট আরও আর্টিকেল আছে 39, 49। তো 39 কি, 39-এ আমরা জানি যে ডিপিএসপি, এই ডিপিএসপিতে যে স্টেটের কাজ কি, প্রোটেকশনস করা। প্রোটেকশনস কি করবে, প্রোটেক্ট করবে সোশিও ইকোনমিক। ওকে, সোশিও ইকোনমিক অ্যাসপেক্টকে প্রোটেক্ট করাই কিন্তু স্টেটের কাজ, সেটা আর্টিকেল 39-এ বলা আছে। ওকে, তো স্টেট কোন পলিসি নিয়ে আসবে সোশিও ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য ফর দি সোসাইটি, দ্যাট উইল ডিসাইড বাই দি আর্টিকেল 39। ওকে, অ্যান্ড ডিপিএসপি মানে কি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। এখানে স্টেট কোন কোন পলিসি অ্যাডপ্ট করবে, তো রিসেন্টলি আমরা দেখছি যে ইউনিফর্ম সিভিল কোড, সেটা নিয়ে কি একটা হইচই শুরু হয়ে গেছে, যে ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু এটা নিয়ে ডিসকাশনস হবে সোমবার, তাই তো এটার বিল একটা আসতে চলেছে, তো ইউনিফর্ম সিভিল কোড নেই। ওকে, নেক্সট আমরা দেখি 49। 49-এ কি বলেছে, 49-এ তোমার এটা প্রোটেকশনস অফ মনুমেন্টস আছে, হেরিটেজ আছে, সেগুলোকে প্রোটেকশনস করা, সেটা আর্টিকেল 49-এর কাজ। আর 59 কি, 59 হচ্ছে প্রেসিডেন্টের অফিস আছে, সে প্রেসিডেন্ট অফিসের যে কন্ডিশন, ওকে, যে প্রেসিডেন্ট অফিসের যে কন্ডিশনস আছে, যে টার্মস আছে, সেগুলো কিন্তু 59-এ পেয়ে যাব। ওকে, যেহেতু আমরা জানি আর্টিকেল 52 থেকে প্রেসিডেন্টের আর্টিকেলগুলো শুরু হয়, তো এটা রিলেটেড টু প্রেসিডেন্টই হবে, তো মাইনরিটিস তো প্রশ্নই উঠছে না। তো এইভাবে তুমি কিন্তু যেগুলো অল্টারনেটিভ অপশনস আছে সেগুলোকে কিন্তু এলিমিনেট করতে পারো এবং তোমার অ্যান্সারের কাছাকাছি কিন্তু পৌঁছতে পারবে। তো 59 দেখি, 59-এ কি বলেছে দেখো, the states were recognized in the year 1956। 1956 সালে স্টেট রিকগনাইজ করা হয়, মেনলি অন দ্য বেসিস অফ, কোন বেসিসে, সেটা 1956 সালে মোটামুটি কতগুলো স্টেট, 14টা স্টেট আর 6টা ইউনিয়ন টেরিটরি, তাই তো এস্টাবলিশ হয়েছিল কিন্তু 1956-এ। সেটা লিঙ্গুইস্টিক অ্যান্ড কালচারাল ইউনিফর্মিটিতে, অ্যাডমিনিস্ট্রেটিভ ফ্যাসিলিটি, না এক্সটার্নাল ইন্টারনাল সিকিউরিটি, আর জিওগ্রাফিক্যাল সিমিলারিটি অ্যান্ড রিসোর্স অ্যালোকেশনসের মাধ্যমে। সো এটা যদি আমরা দেখি, তো এটা অ্যান্সার লিঙ্গুইস্টিক অ্যান্ড কালচারাল ইউনিফর্মিটিতে পেয়ে যাব। ওকে, আর যে স্টেট রিকগনিশনস রিলেটেড কিন্তু কিছু কমিটি আছে, আর এই কমিটিগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, তো কি কি কমিটি, প্রথম যে কমিটি হয়েছিল সেটা ধার কমিটি, ফার্স্ট কমিটি। সেকেন্ড কমিটি কি ছিল, সেকেন্ড কমিটি JVP কমিটি। থার্ড হচ্ছে ফয়সাল আলী কমিটি। তো এসব কমিটির রেকমেন্ডেশনস, তো ফয়সাল আলী ধার কমিটি, JVP কমিটি, এরা কিন্তু চায়নি যে লিঙ্গুইস্টিক বেসিসের উপর কিন্তু কি স্টেট ফর্ম হোক। স্টেট ফরমেশন তারা চাচ্ছিল কিসের ভিত্তিতে, যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ বা যেসব জিওগ্রাফিক্যাল রিজনস আছে, রিজন রয়েছে, তার পার্সপেক্টিভে স্টেট ফরমেশন। ফয়সাল আলীতে কি করলো, ফয়সাল আলীতে করেছিল যেটা, সেটা হচ্ছে যে একটা ব্যালেন্স তৈরি করা ছিল কিসের উপর, লিঙ্গুইস্টিক ডিম্যান্ড যে এত আসছিল বিকজ অফ সিরামাল্লু, একজন যে কি হাঙ্গার স্ট্রাইক করে কিন্তু মারা গিয়েছিল অন্ধ্রপ্রদেশ, তারপরে অন্ধ্রপ্রদেশ স্টেটটা কিন্তু স্টাবলিশ হয়। তো এই পার্সপেক্টিভটাকে মাথায় রেখে, লিঙ্গুইস্টিক ব্যালেন্সটাকে বজায় রেখে, এর সাথে সাথে কিন্তু কি ইউনিটি কি প্রিজার্ভ হচ্ছে কিনা সেটা, এছাড়াও ফাইন্যান্সিয়াল ভাইবিলিটি কতটা একটা নতুন স্টেট করার ফলে,
সেটাকে কিন্তু দেখা হবে। আর এর সঙ্গে সঙ্গে যেটা মেন আমাদের ওয়েলফেয়ার অ্যাসপেক্টটা, যে ওয়েলফেয়ার প্ল্যানিং ঠিকঠাক করা যাবে আদৌ স্টেটটা ফরমেশন করে, সেগুলো অ্যাসপেক্ট কিন্তু দেখা হয়। আর এটাই রেকমেন্ড করেছিল ফয়সাল আলী কমিটি। ওকে, তো বিভিন্ন কমিটির রেকমেন্ডেশনস কিন্তু জানা দরকার, কারণ এগুলো থেকেও কোশ্চেন্স কিন্তু হতে পারে। যাই হোক, পরেরটাতে আমরা যাই 60-তে। 60-তে কি বলেছে, আবার দেখো শিডিউল থেকে কোশ্চেন চলে এসছে, ওথ অ্যান্ড অ্যাফার্মেশনস অলরেডি আমরা পড়লাম যে থার্ড শিডিউলে। ওকে, নেক্সট 61। 61-এ যদি দেখি কি বলেছে, দেখো কোশ্চেনটা, হুইচ অফ দি আর্টিকেলস ডিলস উইথ গ্র্যান্টস ইন এইড বাই ইউনিয়ন গভর্নমেন্ট টু দ্য স্টেট। ওকে, গ্র্যান্টস ইন এইড কোনটা, আর্টিকেল 275। আর আর্টিকেল 280 কি, ফাইন্যান্স কমিশনস রিলেটেড। আর্টিকেল 275 অ্যান্সার তো হয়ে গেল এটা, গ্র্যান্টস ইন এইড। আর্টিকেল 265 কি, আর্টিকেল 265 যদি দেখি তাহলে আর্টিকেল 265 হচ্ছে কোনো ট্যাক্স বা ট্যাক্স লেভি করা বা কালেক্ট করা, সেটা করতে পারবে না যতক্ষণ না কি হচ্ছে একটা অথরিটি অফ ল এস্টাবলিশ হচ্ছে, অর্থাৎ যতক্ষণ না আইন তৈরি হচ্ছে তখন তো, তার আগে কিন্তু যে কেউ গিয়ে ট্যাক্স কালেক্ট বা লেভি করতে পারবে না, আর যদি করে সেটা দণ্ডনীয় অপরাধ বলে ঘোষিত হবে। ওকে, আর আর্টিকেল 270 যদি দেখি, আর্টিকেল 270-তে কি, আর্টিকেল 270-তে ট্যাক্স লেভি করা থেকে শুরু করে কালেক্ট করা, এটা কে দেখবে, বাই ইউনিয়ন। তারপর সেই যে ট্যাক্স কালেকশনস হলো সেটা ডিস্ট্রিবিউশনস করা ইউনিয়ন আর স্টেটের মধ্যে, সেটা কিন্তু আর্টিকেল 270-এ আছে। আর 280 ফাইন্যান্স কমিশনস রিলেটেড আর্টিকেলস। ওকে, এবার দেখো 62 থেকে বলেছে, হু অ্যামং দ্য ফলোইং হ্যাজ দ্য কনস্টিটিউশনাল অথরিটি টু মেক রুলস রেগুলেশনস ফিক্সিং দ্য মেম্বার অফ ইপিএসসি। আবার চলে এসছে কনস্টিটিউশন বডি থেকে, যে কোনো মেম্বার এর যে নাম্বার, ইপিএসসি মেম্বার কত হবে সেটা কে ফিক্স করবে, সেটা প্রেসিডেন্ট ফিক্স করবে। ওকে, সেকেন্ডে দেখি 63-তে। 63-তে বলেছে, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন সাবমিট ইটস অ্যানুয়াল রিপোর্ট কার কাছে করবে, কোথায়, প্রেসিডেন্ট। 64-এ দেখো, 64-এ কি বলেছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিভোকড স্পেশাল স্ট্যাটাস লিমিটেড অটোনমি গ্রান্টেড আন্ডার আর্টিকেল 370। আমরা জানি যে রিভোক করে দিয়েছিল জম্মু কাশ্মীরে আর্টিকেল 370, আর এর সঙ্গে কি আর্টিকেল 35-এ, সেটা কত সালে করেছিল, সেটা 2019-এর অগাস্ট মাসে করেছিল। আর এটা কেম ইনটু এফেক্ট হয়েছিল অক্টোবর মাসে। ওকে, 2019। ঠিকই বলেছে, দেখো, ক্লোজ দ্য কেস, যেখানে কি সুপ্রিম কোর্ট by majority ruled that the parliament could amend any part of the constitutions but could not alter or destroy the basic structure, doctrine or basic structures of the constitution, যেটা অলরেডি আমরা কেশবানন্দ ভারতী কেসে কিন্তু ডিসকাস করেছি। প্রত্যেকটা কোশ্চেনের অপশনগুলো দেখলে কি হচ্ছে, আমার আইডিয়া কিন্তু আরো ব্রড হচ্ছে, অর্থাৎ অ্যানালিসিসটা যদি এইভাবে করি আমাকে কম পড়াতে অনেক কিন্তু কাজ হয়ে গেল। তো আমরা 2-3টে ক্লাস বা 2023-এর যে পুরো ডিটেলসে যদি আমরা দেখি ভালো করে, যে প্রত্যেকটা অপশন যদি ভালো করে করি কোশ্চেন্সগুলোর 2023-এর, তাহলে কিন্তু অনেক অ্যান্সার অলরেডি করা হয়ে যাচ্ছে। আর পরবর্তী যখন 2022-এ 2021-এর কোশ্চেনগুলো দেখবো, সেগুলো দেখবে একবারে খুব তাড়াতাড়ি হয়ে যাবে কোশ্চেনগুলো অ্যান্সার করা, কারণ আমরা প্রত্যেকটা অপশনস কিন্তু ডিটেলেই আলোচনা করছি। আর তাহলে কিন্তু এরপরে ভবিষ্যতে 2024-এ যে মেন্সের এক্সাম হতে চলেছে, তোমাদের এটাতে খুব ফ্রুটফুল হবে। চলো পরবর্তী কোশ্চেন্সগুলো দেখি তাহলে। 66 বলেছে, ইন ইন্ডিয়া পলিটিক্যাল পার্টিস আর গিভেন রিকগনাইজ বাই, পলিটিক্যাল পার্টিকে কে রিকগনাইজ করে, ইলেকশন কমিশনস কি একজনই আছে যে করবে। নেক্সট দেখো, নেক্সট কি বলেছে 67-এ, যে হাইয়েস্ট ল অফিসার অফ ইন্ডিয়া, যে কিনা আর্টিকেল 76-এ আছে, এটা অলরেডি আমরা করেছি, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। তো ফর দ্য কেস অফ ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কি আর্টিকেল 63 কিন্তু আছে, যেটা ভাইস প্রেসিডেন্ট, যে আর্টিকেলে কি লেখা আছে, দে শ্যাল বি আ ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ওকে, সো ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কিন্তু আর্টিকেল 63 দিয়ে। 68 কি বলেছে, বলবন্ত রায় মেহতা কমিটি, চলে আসলো আবার, বললাম পিআরআই, গতকালও বলেছি, আজকেও বলছি, আর ভবিষ্যতেও বলবো,
যে পিআরআই কিন্তু ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, রিভিশন করতে থাকো ভালো করে। এখান থেকে দেখো অনেকগুলো কোশ্চেন কিন্তু পেয়ে গেলে, মোটামুটি 5-6টার উপরে তো হবেই কোশ্চেন, সিঙ্গেল ইয়ারে কোশ্চেন জিজ্ঞেস করেছো, ঠিক আছে, পিআরআই টপিক থেকে। তো এটা মাস্ট ডু টপিক। কত সালে বলবন্ত রায় মেহতাকে অ্যাপয়েন্ট করা হয় যে কিনা এক্সামিন করবে কি কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামকে, সেটা কত সাল? 1957। ওকে, এগুলো 68, 69 দেখো 69 কি বলেছে যে ফার্স্ট সিজিআই অফ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, সেটাকে H.J. কানাইয়া। এরপর লাস্ট কোশ্চেন 70 করে আজকে, কিন্তু আজকে 870 হচ্ছে আমাদের লাস্ট কোশ্চেন্স। এরপর আমরা বাকি 30টা কোশ্চেন্স কিন্তু আগামীকাল দেখে নেবো, ঠিক আছে। তারপর আমরা 2022-এ শিফট করবো। তো দেখো কোশ্চেনটা কি বলেছে, which is the oldest high court established in India 1862। দেখো বলে দিয়েছে কি ওল্ডেস্ট, আর ওল্ডেস্ট হাই কোর্ট আমাদের কলকাতায়, তো কলকাতা হাই কোর্ট ইজ দ্য ফার্স্ট ওয়ান। যদি বলে সেকেন্ড কোনটা, যদি জিজ্ঞেস করতো সেকেন্ড ওল্ডেস্ট, তাহলে কোনটা হতো? তাহলে হতো কিন্তু বম্বে। ওকে, এটা জুলাই মাসে হয়েছে, এটা অগাস্টে হয়েছে, এটা অগাস্ট হয়েছে, কিন্তু এটা 14 তারিখে আই থিঙ্ক, এটা 15 তারিখে। তারপরে মাদ্রাস হয়েছে। ওকে, ফার্স্ট সেকেন্ড থার্ড তুমি জেনে গেলে এখান থেকে। তো এই হলো আজকের ছোট ডিসকাশনস। আর আগামীকাল আমরা 2023-এর পুরো পেপারটা কিন্তু, আর বাকি 30টা কোশ্চেন থাকলো, এই 30টা কোশ্চেন আমরা ডিসকাস করে নেবো পরের ক্লাসে। তারপর আমাদের 2023-এ কিন্তু পেপার যে 5 আছে তার একটা পোর্শন তো পলিটি হবে, ঠিক আছে। এরপর 2022 এভাবে চলতে থাকবে। আর পলিটি সঙ্গে পেপার 5-এ আর একটা টপিক আছে কি ইকোনমি। তো ইকোনমিটাকেও কিন্তু আমরা দেখব, এটার আলাদা একটা সিরিজ আসতে চলেছে ইকোনমি পিআইকিউ। তো সেখানে ইকোনমি সবগুলো কোশ্চেন্স, স্ট্র্যাটেজি সবকিছু দেখা হবে। যাই হোক, তো তোমাদের এই ডিসকাশন যদি ভালো লেগে থাকে তোমরা লাইক করতে পারো আর শেয়ার করে দিতে পারো বন্ধুদের মধ্যে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে আমাদের মোটিভেশন আরও হয়, এরকম আরও সিরিজ আমরা ভবিষ্যতে আনতে পারি। তো থ্যাংক ইউ এভরিওয়ান।